আবার আমদানি ইস্যু বিজনেস সঙ্গে আছি রহমান রণ। দর্শক, দেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি শেয়ার বাজারের সর্বশেষ তথ্য স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে ইস্যু বিজনেস। দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজের সৌজন্যে শুরুতেই পুঁজিবাজারের এই মুহূর্তের খবরাখবর জানতে আমরা চলে যাচ্ছি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ স্টুডিওতে। ডিএসিতে আছেন মাহবুব রহমান এবং সিএসিতে আছেন মহিমা পলি। রহমান রনু, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে সূচকের মিক্সড প্রবণতা রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। দেখা যাচ্ছে ডিএসসির প্রধান ইন্ডেক্সটি এই মুহূর্তে 2 পয়েন্ট পজিটিভ অবস্থানে থেকে 4159 পয়েন্ট অবস্থান করছে। এসি ইন্ডেক্সটি দেখা যাচ্ছে 1 পয়েন্ট নেগেটিভ অবস্থানে রয়েছে, 962 পয়েন্টে অবস্থান করছে এবং 30 ইন্ডেক্সটি 5 পয়েন্ট নেগেটিভ অবস্থানে রয়েছে। দিনের এই মুহূর্তে অবস্থান করছে 1397 পয়েন্টে। এখনও পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় 264 কোটি টাকারও কিছুটা বেশি। যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হচ্ছে দিনের এই মুহূর্তে, তাদের মধ্যে দেখা যাচ্ছে 106টি প্রতিষ্ঠানের দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে, 68টি প্রতিষ্ঠান দর হারিয়ে লেনদেন হচ্ছে এবং 174টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত রয়েছে। দিনের এই মুহূর্তে টপ টেডে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের মধ্যে দেখা যাচ্ছে ইস্টার্ন ইন্স্যুরেন্স রয়েছে প্রথম অবস্থানে, দ্বিতীয় অবস্থানে পাইওনিয়ার ইন্স্যুরেন্স রয়েছে, প্যারামাউন্ট টেক্সটাইল রয়েছে তৃতীয় অবস্থানে। এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে ব্যাট বিসি, রয়েছে সোনার বাংলা ইন্স্যুরেন্স, এছাড়া রয়েছে ফাইন ফুডস, গ্রামীণ ফোন, ঢাকা ইন্স্যুরেন্স, জেনিস ইনফোসিস, কেপিসিএল, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল টিউবস, এছাড়া রয়েছে সিনো বাংলা ইন্ডাস্ট্রি এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। এদিকে শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে পাইওনিয়ার ইন্স্যুরেন্সে, 9.89% দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে। দিনের এই মুহূর্তে 50 টাকা দরে লেনদেন হচ্ছে প্রতিষ্ঠানটি। দ্বিতীয় অবস্থানে ইউনাইটেড ইন্স্যুরেন্স রয়েছে 46 টাকা 70 পয়সা দরে লেনদেন হচ্ছে। দেখা যাচ্ছে শতাংশের দিক দিয়ে 7.88% দর বৃদ্ধি পেয়েছে প্রতিষ্ঠানটি। তৃতীয় অবস্থানে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স রয়েছে, 9.88% দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে। দিনের এই মুহূর্তে চতুর্থ অবস্থানে ফেডারেল ইন্স্যুরেন্স রয়েছে, 9.37% দর বৃদ্ধি পেয়েছে। পঞ্চম অবস্থান করছে ইমাম বাটন, 8.85% দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে প্রতিষ্ঠানটি। এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে ইস্টার্ন ইন্স্যুরেন্স, রয়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ঢাকা ডাইং, জুটি স্পিনিং, জিকিউ বলপেন, সোনার বাংলা ইন্স্যুরেন্স, সন্ধানী ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল এবং সিটি জেনারেল ইন্স্যুরেন্স। এদিকে শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি দর হারিয়ে লেনদেন হচ্ছে দিনের এই মুহূর্তে যে প্রতিষ্ঠানগুলো, তাদের মধ্যে সোনালী পেপার রয়েছে প্রথম অবস্থানে, দ্বিতীয় অবস্থানে সিএনএ টেক্সটাইল রয়েছে। পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে ফ্যামিলি টেক্সটাইল, রয়েছে পদ্মা লাইফ ইন্স্যুরেন্স, জেনেক্স নেক্সট ফ্যাশন, রয়েছে সিএপিএম, আইবিবিএল মিউচুয়াল ফান্ড এবং বিকন ফার্মাসিউটিক্যালস। এদিকে সেক্টর ওয়াইজ বোম্বারে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টরে, 41টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে, মাত্র 2টি প্রতিষ্ঠান দর হারিয়ে লেনদেন হচ্ছে। এছাড়া দেখা যাচ্ছে টেক্সটাইল সেক্টরে 13টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে, ফার্মাসিউটিক্যাল সেক্টরে 9টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে, অন্যদিকে 10টি প্রতিষ্ঠান দর হারিয়ে লেনদেন হচ্ছে। আইটি সেক্টরে 7টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে দেখা যাচ্ছে 6টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে এবং 9টি প্রতিষ্ঠানের দর হারিয়ে লেনদেন হচ্ছে। তো এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের সর্বশেষ খবরাখবর। এখন চিটাগাং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের সর্বশেষ খবরাখবর জানতে চলে যাব সিসি স্টুডিওতে, সেখানে রয়েছেন মহিমা পলি। ধন্যবাদ মাহবুব রহমান, আপনাকে জানিয়ে দেবো চিটাগং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর। এবং মাত্র 4,43,00,000 টাকা লেনদেনের মধ্য দিয়ে চলছে লেনদেন চিটাগং স্টক এক্সচেঞ্জের, এবং লেনদেনের অলরেডি 3 ঘন্টা অতিবাহিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি 64টি প্রতিষ্ঠানের দর বেড়ে লেনদেন হচ্ছে, যেখানে দর হারিয়েছে 41টি। টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে অবস্থান করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি আইপিডিসিকে, এবং 25 টাকায় ট্রেড হচ্ছে এই মুহূর্তে। দ্বিতীয় অবস্থানে ফেডারেল ইন্স্যুরেন্স রয়েছে, 14 টাকায় ট্রেড হচ্ছে। সিঙ্গার বিডি রয়েছে তৃতীয় অবস্থানে, 146 টাকা 60 পয়সায় লেনদেন হচ্ছে এই মুহূর্তে। এবং পরবর্তী অবস্থানে রয়েছে কেপিসিএল এবং বেক্সিমকো টপ টেরের তালিকায়। টপ গেইনার্সের তালিকায় আমরা প্রথমেই দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ারিং সেক্টরের বিডি হোল্ডিংস, এই প্রতিষ্ঠানটি প্রথমেই রয়েছে টপ গেইনার্সের তালিকায়, এবং 16 টাকা 50 পয়সায় লেনদেন হচ্ছে, 10% দর বেড়ে, যেখানে টাকার অঙ্কে দর বেড়েছে 1 টাকা 50 পয়সা। এবং বাকি যে দ্বিতীয় থেকে দশম অবস্থানের মধ্যে যে প্রতিষ্ঠানগুলি রয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে ইন্স্যুরেন্স সেক্টরের প্রতিষ্ঠানগুলি দ্বিতীয় থেকে দশম অবস্থান দখল করে
আছে। দ্বিতীয় অবস্থানে দেখতে পাচ্ছি প্রগতি ইন্স্যুরেন্সকে 48 টাকা 40 পয়সা লেনদেন হচ্ছে। ইস্টার্ন ইন্স্যুরেন্স রয়েছে তৃতীয় অবস্থানে। বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে চতুর্থ অবস্থানে এবং প্যারামাউন্টকে দেখা যাচ্ছে পঞ্চম অবস্থানে রয়েছে। এদিকে ষষ্ঠ অবস্থানে নিটোল ইন্স্যুরেন্সকে দেখা যাচ্ছে। টপ লুজার্সের তালিকায় ফ্যামিলি টেক্স রয়েছে প্রথমে এবং লেনদেন হচ্ছে 1 টাকা 80 পয়সায় 5.26% দর হারিয়ে লেনদেন হচ্ছে, যেখানে টাকার অঙ্কে দর হারিয়েছে 10 পয়সা। দ্বিতীয় অবস্থানে থাকা ডেসকোর লেনদেন হচ্ছে 30 টাকা 90 পয়সা দরে 4.24% দর হারিয়ে লেনদেন হচ্ছে। ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড রয়েছে পরবর্তীতে তৃতীয় অবস্থানে। এবং এই ছিল আমার কাছে থাকা চিটাগং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের সর্বশেষ খবরাখবর। পলি ও মাহবুব, আপনাদেরকে অনেক ধন্যবাদ। দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজের সৌজন্যে জানলাম দেশের পুঁজিবাজারের এই মুহূর্তের খবরাখবর। দর্শক, এখন রয়েছে দেশের প্রান্তিক কৃষি অর্থনীতি ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা। জনাব ইলিয়াস মৃধা, আপনাকে স্বাগত একুশে বিজনেসে। আপনাকে এবং একুশে টিভি সকল দর্শকদেরকে আমাদের প্রাণ গ্রুপের তরফ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা। করোনার প্রাদুর্ভাবে বেশিরভাগ সেক্টরই কিন্তু চ্যালেঞ্জ ফেস করছে, তো আপনারা কেমন চ্যালেঞ্জ ফেস করছেন, বিশেষ করে প্রোডাকশনের ক্ষেত্রে, সেই সাথে বিজনেস অপারেশনে আসলে কি চ্যালেঞ্জ ফেস করছেন আপনারা? প্রথমত যদি বলি যে হ্যাঁ, কোভিড যেটা আসছে এটা তো ধরেন বিশ্ব মহামারী, ওভারঅল ওয়ার্ল্ড ইকোনমির ক্ষেত্রে একটা বিরাট বড় ধাক্কা। সেই ধাক্কাটা কিন্তু বাংলাদেশের জন্য, তথাপিও আমি মনে করি আমরা যে প্রাণ গ্রুপ প্রথম থেকেই আমরা কিন্তু ফুড সেফটি মেনটেন করে অ্যাক্টিভ ছিলাম এবং স্পেশাল থ্যাঙ্কস টু দ্য গভর্নমেন্ট, তারা আমাদের জন্য ফুড চেইন যেন অ্যাক্টিভ থাকে তার জন্য প্রথম থেকে কিন্তু আমাদেরকে বলা হয়েছিল যে আমাদের প্রোডাকশনগুলা, আমাদের ডিস্ট্রিবিউশনগুলো যেন অব্যাহত থাকে। এইভাবে আমাদেরকে গভর্নমেন্ট থেকে অনুমতি দেওয়া হয়েছিল। তার জন্য আমরা কিন্তু আমাদের উৎপাদনগুলো সবগুলাকে আমরা সচল রাখতে সক্ষম হয়েছিল। তারপরেও কিন্তু কিছু কিছু জায়গায় স্থানীয় লকডাউনের কারণে আমাদের কিছু প্রোডাকশন ব্যাহত হয়েছে। আমাদের ওয়ার্কাররা ফ্রিলি মুভমেন্ট করতে পারে নাই। অনেক সময় কিন্তু ভয় পেয়ে আমাদের সকল যারা ডিস্ট্রিবিউটর তারা কিন্তু তাদের ওয়ারহাউস বন্ধ করে দিয়ে গ্রামে চলে গেছে। প্রথম মাস আমি বলবো এপ্রিল মাসের 15 তারিখ পর্যন্ত আমাদের একটু কিন্তু প্রচন্ড ব্যাক পেতে হয়েছে। তারপরে আমরা এটাকে অনেকাংশেই কিন্তু আমরা আমাদের সেফটি ম্যাটেরিয়াল গুলো আমাদের সেলস ফোর্সদের মধ্যে দিয়ে প্রোডাকশনের ক্ষেত্রে আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে আমরা আমাদের ইফিসিয়েন্সিটাকে আমি মনে করি 70 থেকে 75% লেভেলে এখন মেনটেন করতে সক্ষম হয়েছি। আর আমি যদি বলি ওভারঅল প্রোডাকশন সাপ্লাই চেইন কিছু জায়গায় ব্যাহত হয়েছে, তারপরেও কিছু জায়গায় যখন এবার আইলা আসলো, আপনি জানেন যে অনেক কিন্তু আমাদের আমপানের কারণে অনেক ক্ষতি হয়েছে। আমপান যে এলাকা হয়েছিল প্রচুর পরিমাণে আম কিন্তু জ্বরের কারণে নষ্ট হয়েছে। তারপরে আমরা বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় থেকে আমাদেরকে অনুরোধ করা হলো, যেহেতু আমাদের ফ্যাক্টরি চালু ছিল এবং আমরা তখন গ্রিন ম্যাঙ্গো প্রসেসিং করতেছিলাম, আমরা যেন একটু বেশি করে আম কিনি, তাতে করে কৃষকরা কিছু বেনিফিটেড হয়। আমরা কিন্তু মাননীয় কৃষি মন্ত্রীর অনুরোধে আমরা প্রায় 2000 মেট্রিক টন কিন্তু গ্রিন ম্যাঙ্গো বেশি ক্রয় করেছি। তারপরেও এবছর কিন্তু জুন মাসের দিকে প্রথম দিকে আমাদের সাথে মাননীয় কৃষি মন্ত্রী আমাদের ম্যাঙ্গো পাল্পিং উদ্বোধন করেছেন আমাদের নাটোরে এবং রাজশাহীর গোদাগাড়িতে। আমরা এবছর কিন্তু আমের লক্ষ্যমাত্রাটাও আমরা অন্যান্য বছর থেকে একটু বেশি নিয়েছি। আমাদের উদ্দেশ্য যেটা হলো যে আমরা যদি কৃষকদেরকে হেল্প করতে পারি, একটু বেশি পরিমাণে যদি আম ক্রয় করি, তাহলে কৃষকরা কিন্তু তার প্রকৃত বাজার মূল্যটা পাবে, তাহলে আগামী বছরও তার প্রোডাকশনটাকে অব্যাহত রাখবে। আর এবছর যদি কৃষকরা ব্যাপকভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়, তাহলে হয়তো তারা এই জিনিসটাকে আগামী বছর আর এই মানে বিনিয়োগ করবে না, ফলে কিন্তু তারা প্রোডাকশনটা কমে যেতে পারে। সেই পয়েন্ট থেকে এই বছরে আমরা ব্যাপক আকারে কিন্তু আম সংগ্রহ করছি, এখন সেটা অব্যাহত আছে। আমি যদি ওভারঅল প্রোডাকশন বলি যে দেশের চাহিদা অনেকটা কমেছে, আপনি জানেন যে এটা বাস্তবতা আমাদের মেনে নিতে হবে। অনেক জায়গায় অনেক দূর লোকজনের কিন্তু ইনকাম লেভেলটা কমে গেছে, ফলে অনেকে কিন্তু ফ্যামিলিকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। আমরা টিভিতে দেখেছি, পত্রপত্রিকায় দেখেছি, ঢাকা শহরে অনেক ফ্ল্যাট বাড়ি ঘর খালি। অনেক ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান বলেন অথবা ছোট ছোট কারখানা বলেন, ওগুলা কিন্তু বন্ধ আছে, ফলে মানুষ কিন্তু অনেকটাই কর্মহীন। কর্মহীন যখন মানুষ হয়ে যায়, তার ক্ষেত্রে কিন্তু ধরেন ক্রয় ক্ষমতাটা কমে যায়, ফলে আমাদের ওভারঅল মার্কেটে কিন্তু সেলস একটু কমে গেছে। পাশাপাশি কিছু প্রোডাক্টের সেল আবার অনেক বেড়ে গেছে, যেরকম মানুষ কিন্তু এখন খোলা হোটেল টোটেল থেকে খোলা খাবার খাচ্ছে না, তারা কিন্তু প্যাকেট জাতীয় প্রোডাক্ট কনজিউম করছে। এতে করে কিন্তু আমাদের বিস্কিট, নুডলস, স্ন্যাক্স এই জাতীয় প্রোডাক্টের সেলটা অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। যদিও আমাদের ডিস্ট্রিবিউট করাটা একটু চ্যালেঞ্জিং, তারপরেও আমরা করে যাচ্ছি এই জায়গাটা। পাশাপাশি
আমি যদি গ্লোবাল মার্কেটের দিকে তাকাই, কোভিডের কারণে আমাদের এক্সপোর্ট কমে গিয়েছে, আরএমজি এক্সপোর্টটা কমে গিয়েছে, কিন্তু গুড সাইন যেটা হলো কোভিডের কারণে কিন্তু আমাদের সেলটা ইউরোপ এবং মিডল ইস্টে অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। আমাদের সেলটা বাধাগ্রস্ত হয়েছে হলো ইন্ডিয়াতে, যেহেতু আমাদের বর্ডারটা ইন্ডিয়ান গভর্নমেন্ট বন্ধ করে রেখেছিল প্রায় 3 মাস আমরা তেমন কোনো এক্সপোর্ট করতে পারিনি। এজ এ প্রাণ আমাদের জন্য ইন্ডিয়া কিন্তু একটা বড় এক্সপোর্ট বাস্কেট, ওই জায়গায় আমাদের রপ্তানিটা ব্যাহত হয়েছে। আমরা অনেক ক্ষেত্রে কিন্তু প্যাকেজিং ম্যাটেরিয়াল, র ম্যাটেরিয়ালও কোভিডের কারণে স্মুথলি আমরা সাপ্লাই চেনটাকে মেনটেন করতে পারিনি, ফলে ওখানেও কিন্তু আমাদের প্রোডাকশন কিছুটা ব্যাহত হয়েছে। আমি মনে করি এই সিচুয়েশনটা কেটে যাবে যদি ইন্ডিয়ার বর্ডারটা স্মুথ হয় এবং গ্লোবালি আমাদের অন্যান্য দেশে যেভাবে চাহিদা বৃদ্ধি পেয়েছে, আমরা যদি ওভারঅল মার্কেটটাকে সার্ভ করতে পারি, আগামী অর্থ বছরে আমাদের এক্সপোর্ট লক্ষ্যমাত্রাটা কিন্তু ছাড়িয়ে যাবে, গ্রোথটা ভালো হবে। কিছুটা হলেও কিন্তু গভর্নমেন্ট, মাননীয় প্রধানমন্ত্রী যে বলেছেন যে আমাদের এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন করা উচিত, আমরা একটা প্রোডাক্টের উপর ডিপেন্ড না করে, আরএমজি আমাদের মেইন প্রোডাক্ট, আমরা কিন্তু অ্যাগ্রো প্রসেসিং থেকে কিছুটা হলেও কিন্তু তার সেই যে মেসেজ সেটাকে কিছুটা হলেও বাস্তবায়ন করতে পারবো, বৈদেশিক মুদ্রা কিছুটা হলেও আমরা ঘাটতি পূরণে সক্ষম হব। সেটাই, এত চ্যালেঞ্জের মধ্যে আমরা জানলাম যে এক্সপোর্ট বৃদ্ধি পেয়েছে, খুবই ভালো একটা সংবাদ, ভালো লাগার একটা ব্যাপার। তো একটু জানতে চাইবো যে বন্যায় প্লাবিত প্রায় 30% এলাকা বাংলাদেশে, সেক্ষেত্রে মাঠ পর্যায়ে আপনাদের অপারেশনের কোনো কেমন সমস্যা হচ্ছে, সেই সাথে বন্যার পুরো বিষয়টি আপনাদের সেক্টরে আসলে কি প্রভাব ফেলছে? প্রথমত যদি বলি, হ্যাঁ, বন্যায় কিছু জিনিস আমাদের একটু অসুবিধা হচ্ছে, কারণ আমরা যেহেতু কৃষকদের নিয়ে কাজ করে থাকি। আপনি জানেন যে আমাদের দেশের কৃষির জন্য ন্যাচারাল ডিজাস্টার একটা বিগ থ্রেট। প্রথমে যদি আমি আবারও ফিরে যাই সেই আমপানের দিকে, আপনি জানেন যে ভোলাতে প্রচুর পরিমাণে মুগ ডালের চাষ হয় এবং আমরা কিন্তু প্রচুর পরিমাণে মুগ ডাল কনজিউম করি এবং এটাকে স্ন্যাক্স আকারে বাজারে বিক্রি করে থাকি। এবছর কিন্তু আমপানের ফলে আমরা কৃষকরা কিন্তু সবগুলা মুগ ডাল বাজার থেকে কিন্তু এটা সংগ্রহ করতে পারেনি। এতে করে কিন্তু ধরেন দক্ষিণাঞ্চলের যারা কৃষক তারা কিন্তু একটু ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি উত্তরাঞ্চলেও কিন্তু অতিবৃষ্টির কারণে মুগ ডালের প্রোডাকশনটা কিন্তু একটু কমে গিয়েছে। সেম থিং ফর দ্য পিনাট। দুইটা প্রোডাক্টই কিন্তু আমাদের অতিবৃষ্টি এবং জলোচ্ছ্বাস দুই কারণে কিন্তু আমরা একটু হোঁচট খেলাম। এটাকে ঘাটতি পূরণের জন্য আমাদের হয়তো কিছুটা আমদানির উপর নির্ভর করতে হবে। পাশাপাশি আমি যদি বলি, এখন আমাদের অনেক কৃষকরা, অনেক দুগ্ধ খামারিরা কিন্তু কাউ ফ্যাটেনিং কাজ করে থাকে, যেতে করে সারা বছর একটা বাছুরকে লালন পালন করে তারা মোটা তাজা সার তৈরি করে থাকে, যেটা কুরবানিতে বিক্রি করে থাকে। এই বছর কিন্তু যেহেতু মানুষের ইকোনমিক অবস্থা একটু ডাউন, ফ্রি মুভমেন্ট করা যাচ্ছে না, তার জন্য কিন্তু আমাদের খামারিরা প্রকৃত মূল্যে কিন্তু তার সারগুলাকে বিক্রি করতে পারেনি। এখনো হয়তো 2-3 দিন সময় আছে, বাট আমি জানি না ফাইনালি কি হবে, বাট মনে হয় তাদের প্রত্যাশিত লেভেলে যে মূল্য সেটা তারা পায়নি। পাশাপাশি দুধের ক্ষেত্রেও কিন্তু কোভিডের কারণে যখন আমরা সারা বাংলাদেশে দুধ ডিস্ট্রিবিউট করতে পারছিলাম না, এনাফ কালেকশন করতে পারছিলাম না, ফলে আমাদের কৃষকরা কিন্তু স্মুথলি তাদের দুধটাও বিক্রি করতে পারেনি একটা সময়। পরবর্তীতে কিন্তু আমরা এটা সরকারের দৃষ্টিতে আনার চেষ্টা করি। পরবর্তীতে সরকার কিন্তু বলছে যে না, মিল্কের ডিস্ট্রিবিউশন, ডেলিভারি, কালেকশন অব্যাহত থাকবে। কৃষি পণ্য কিন্তু সেই কোভিডের জন্য যে আমাদের লকডাউন ছিল, লকডাউনের আওতামুক্ত থাকবে। তারপরে কিন্তু সিচুয়েশনটা কিছুটা স্বাভাবিক হয়েছে। তা আমি মনে করি বন্যা কিছুটা হলেও আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমাদের ডিস্ট্রিবিউশন কিছুটা হলেও বাধাগ্রস্ত হচ্ছে। তারপরেও এটা আমাদের বাস্তবতা মেনে নিয়ে যেতে হবে এবং বন্যা উত্তর আমাদেরকে পদক্ষেপ গ্রহণ করে আমরা কিন্তু যে ক্ষতিগ্রস্ত কৃষক তাদের জন্য কিভাবে পুনরায় আবার বীজ দেওয়া যায়, কিভাবে আমরা তাদেরকে অন্য ফসল দিয়ে এটাকে ক্ষতি কিছুটা হলে পুষিয়ে নিতে পারি, এই লক্ষ্যে কিন্তু আমাদের ফিল্ড ফোর্স যারা আছেন তারা কাজ করে যাচ্ছেন। আমরা ওই লক্ষ্যে আমরা নজর রাখছি যে কিভাবে আমরা কৃষকদেরকে আরো হেল্প করতে পারি। অনেক ক্ষেত্রে আমরা তাদেরকে ইনপুট লোন দিচ্ছি, সফট লোন দিচ্ছি, আমরা কিছু ব্যাংকের সাথে আলাপ করছি কিভাবে আমরা জয়েন্টলি ব্যাংক, আমরা এবং কৃষকরা মিলে একসাথে মিলে আমরা তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা দিতে পারি, যেন তার ফিউচার প্রোডাকশনটাকে সে অব্যাহত রাখতে পারে। সেটাই। জনাব ইলিয়াস স্মিথ, আমরা আরো অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে আসি আমরা। দর্শক, নিচ্ছি একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবার স্বাগত একুশে বিজনেসে।
দর্শক, বিরতির আগে দেশের প্রান্তিক কৃষি, অর্থনীতি ও ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধার সঙ্গে। আবার ফিরছি আলোচনায়। জনাব ইলিয়াস মৃধা, আমি একটু জানতে চাচ্ছি যে সরকার তো অনেকগুলো প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে, প্রায় 19টার মতো। সেখান থেকে আসলে আপনারা কিভাবে লাভবান হচ্ছেন, কৃষকরাই বা কিভাবে লাভবান হচ্ছে? প্রথমত যদি বলি যে সরকার প্রায় 1 লক্ষ কোটি টাকার মতো প্রণোদনা প্যাকেজ দিয়েছে, বাট এখনো সবগুলো অর্থ ছাড় হয়নি। আমরা প্রথমত যদি বলি যে সরকারকে ধন্যবাদ যে আমরা অনেকগুলো পলিসি সাপোর্ট পেয়েছি সরকার থেকে। আমরা যেহেতু প্রচুর পরিমাণে এক্সপোর্ট করে থাকি, ফলে এক্সপোর্টে কিন্তু একটা বাধ্যবাধকতা আছে যে 120 দিনের মধ্যে এক্সপোর্ট প্রসিডটাকে বাংলাদেশে নিয়ে আসতে হয়। বাট আমরা যেখানে এক্সপোর্ট করেছিলাম তাদের সেলও লকডাউনের কারণে ইন্ডিয়াতে সেলটা স্লো হয়েছিল, তার জন্য 120 দিনের মধ্যে সবগুলো টাকা আনা সক্ষম হয়নি। সরকার এখানে কিন্তু আমাদেরকে 120 দিনকে বৃদ্ধি করে 180 দিন করে দিয়েছে। এই পলিসি সাপোর্টের কারণে কিন্তু আমরা ব্যাপকভাবে উপকৃত হয়েছি। এর পাশাপাশি আমি যদি বলবো যে সরাসরি যেই ফাইন্যান্সিয়াল প্যাকেজগুলো ঘোষণা করেছে, প্রথমত যেটা বলবো যে আমাদের সুদের হার 9% বেঁধে দিয়েছে, এতে করে আমরা একটা বেনিফিটেড হয়েছি। এবং এখন অন্যান্য যে প্যাকেজগুলো ঘোষণা করেছে যে 4.5% সুদে লোন দিবে, এখনো এটা সবগুলা বাস্তবায়ন হয়নি, সব জায়গা থেকে আমরা বেনিফিটেড হয়নি। বাট আমি যদি আমার কৃষকের দিক থেকে বলি, কৃষকরা কিন্তু সরাসরি সরকারি প্যাকেজের কোনো বেনিফিট এখনো পায়নি। কারণ কৃষকরা কিন্তু প্রান্তিক কৃষক, আমরা যাদের সাথে কাজ করে থাকি তারা কিন্তু আর্নড ব্যাংক গ্রুপ, তারা কিন্তু সরাসরি ব্যাংকের সাথে সম্পৃক্ত না, ব্যাংকের সাথে কাজ করে না। এক্ষেত্রে যদি সরকার একটা পলিসি সিদ্ধান্ত নেয় যে বড় বড় যারা কর্পোরেট হাউস অথবা ব্যাংক অথবা এনজিও, তাদের মাধ্যমে যদি সরকারের যে প্রণোদনা প্যাকেজ এটাকে যদি তারা কৃষকদের সাথে কাজ করে, সেখানে যদি কৃষকদেরকে যারা হারভেস্টিং টাইমে যদি আমরা ফাইন্যান্স করতে পারি এবং পোস্ট হারভেস্টিং যদি টাকাটা রিকভারি করতে পারি, তাহলে কৃষকরা কিন্তু এখান থেকে বেনিফিটেড হবে এবং অর্থের অভাবে সে সস্তায় পণ্যটা বিক্রি করে দিবে না, সে প্রকৃত মূল্যটা পাবে। তো প্রণোদনা প্যাকেজ থেকে আমি মনে করি সরকারের যেভাবে পলিসি সাপোর্টটা আমরা পেয়েছি, প্রণোদনার সাপোর্ট নিয়ে যদি সরকার আরো স্টেক হোল্ডারদের সাথে বসে এবং এটা কৃষককে কিভাবে সরাসরি আরো বেনিফিট দেওয়া যায় এই লক্ষ্যে যদি একটু কাজ করে, তাহলে আমার মনে হয় ভালো হয়। দ্বিতীয়ত যেটা বলবো আমি, যেটা প্লিজ বলুন। সরকারের কাছে কি কোনো প্রত্যাশা, নীতি সহায়তা চান যে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন যে ব্যাপারটা, সেখানে কোনো প্রত্যাশা আছে কিনা সরকারের কাছ থেকে? আমি বলবো যে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের জন্য যদি বলি, প্রথমত আমরা যেহেতু আগে গার্মেন্টসের উপর বেশি নির্ভরশীল ছিলাম এবং আমরা যদি অ্যাগ্রো প্রসেসিং থেকে এক্সপোর্ট করি, এখানে আমরা প্রচুর পরিমাণে কিন্তু বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো, যার সিংহভাগ কিন্তু বাংলাদেশে থেকে যাবে। এক্ষেত্রে আমি আবারও বলবো কৃষি দিক থেকে কিন্তু উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বেশি সমৃদ্ধশালী, পার্টিকুলারলি যশোর বেল্ট এবং নাটোর রাজশাহী রংপুর বেল্ট, প্রচুর পরিমাণে ওখানে শাক সবজি ফলমূল হয়। আমরা যদি আমাদের সরকার যে 100টা স্পেশাল ইকোনমিক জোন স্থাপন করছে, সরকার যদি এর থেকে 5টা বা 10টা ইকোনমিক জোনকে ডেডিকেট করা হয় অনলি ফর অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রি, যেখানে অ্যাগ্রো প্রসেসিং রিলেটেড ইনফ্রাস্ট্রাকচার গুলো ডেভেলপমেন্ট করে দেওয়া হবে, সেটা হতে পারে স্পেশালাইজড কোল্ড স্টোরেজ, স্পেশালাইজড ল্যাব, স্পেশালাইজড ধরেন সিড ব্যাংক, এরকম অনেকগুলো জিনিস রিকোয়ারমেন্ট হয় এগুলো, এবং ইটিপি থেকে যারা যা যা করণীয় দরকার, সেন্ট্রাল ইটিপি, এগুলো যদি করা হয়, তাহলে কিন্তু ওই ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সে যদি অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রি গড়ে তোলে, ওখানে যদি গ্যাস বিদ্যুৎ অ্যাভেলেবেল করা হয়, তাহলে কিন্তু আমাদের অ্যাগ্রো প্রসেসিং সেক্টর দাঁড়াবে এবং বিদেশি অনেক বিনিয়োগকারীরা কিন্তু ওখানে অ্যাগ্রো প্রসেসিং সেক্টরে জয়েন্টলি বিনিয়োগ করবে অথবা সরাসরি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টকে আমরা অ্যাট্রাক্ট করতে পারবো। এতে করে কিন্তু বাংলাদেশের এক্সপোর্ট একটা মোমেন্টাম ক্রিয়েট হতে পারে, এক্সপোর্টের ক্ষেত্রটা গতির বৃদ্ধি পাবে। আমি এই ক্ষেত্রে সরকারের দৃষ্টিগোচর আহ্বান করব। পাশাপাশি আমি যেটা বলবো, সরকার যেরকম এবছর নতুন ভাবে বিনিয়োগ আনার জন্য কিন্তু ব্ল্যাক মানিকে হোয়াইট করার জন্য একটা সুযোগ দিয়েছেন, ওনারা যদি অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রি অথবা এগ্রিকালচার সেক্টরে বিনিয়োগ করলে যদি আমাদেরকে যদি ট্যাক্স হলিডে দেওয়া হয় ফর 7 ইয়ার্স বা 10 ইয়ার্স, অথবা যদি এখানে ব্ল্যাক মানিকে হোয়াইট করার জন্য সুযোগ দেওয়া হয়, তাহলে কিন্তু দেশের অনেক উদ্যোক্তা নতুন বেরিয়ে আসবেন আমি মনে করি, যারা এই সেক্টরে বিনিয়োগ করবে এবং এতে করে প্রচুর পরিমাণে কিন্তু কর্মসংস্থানের সৃষ্টি হবে। আমাদের এখন যেভাবে কর্মহীন হয়ে পড়েছে লোকজন, তাদের জন্য কিন্তু কর্মসংস্থান নিয়ে আমাদেরকে ভাবতে হবে, সরকারকে ভাবতে হবে, এবং লোকজন যেন গ্রাম থেকে শহরমুখী না হয় এটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে। গ্রামের লোককে যদি গ্রামে রেখে যদি আমরা কর্মসংস্থান করতে চাই, তাহলে কিন্তু আমাদের বাণিজ্যিক কৃষির উপর নির্ভর করতে হবে। আমরা যদি বাণিজ্যিক কৃষি করতে চাই,
কৃষিতে কিন্তু প্রচুর পরিমাণে নতুনভাবে বিনিয়োগ আকৃষ্ট করতে হবে। আর বিনিয়োগ আকৃষ্ট করতে গেলে এই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে ওই নতুনভাবে যদি আমরা এখানে মানি ইন্ডাকশন করতে পারি থ্রু ব্ল্যাক মানিকে হোয়াইট করার মাধ্যম দিয়ে, অথবা যদি আমরা অ্যাট্রাকটিভ প্যাকেজ দেই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট অথবা ট্যাক্স হলিডে ঘোষণা করি, তাহলেই একমাত্র এটা করা সম্ভব। সেটাই। তো আমরা জানি যে আপনারা প্রসেস ফুড নিয়ে বেশি কাজ করেন, তো এই সময়ে ইমিউনিটি বুস্ট আপের জন্য প্রসেস ফুড আসলে কতখানি ভূমিকা রাখছে? আমি যদি মনে করি প্রসেস ফুড এখানে ব্যাপক ভূমিকা রাখতে পারে। আপনি প্রথমত যেটা বলবো যে আপনি জানেন যে আমাদের এখানে লং শেলফ লাইফ মিল্ক সব জায়গায় পাওয়া যাচ্ছে। আমরা আমাদের ফুড হ্যাবিটে যদি আমরা মিল্ক, দই প্রতিদিন রাখি, বাচ্চাদেরকে যদি দুধ খাওয়াই, আমরা যদি নিজেরা যদি যার ল্যাকটোজ ইনটলারেন্স আছে উনি দই খেতে পারেন অথবা দুধ কনজিউম করতে পারেন। পাশাপাশি আমরা যদি ফলের জুস খাই, জুস কিন্তু ইমিউনিটি বুস্ট আপ করে। এর ভিতরে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, ডি আছে, এটা ভিটামিন এন্ড রিচ। এক্ষেত্রে কিন্তু আমাদের ইমিউনিটি বুস্ট আপের ক্ষেত্রে ব্যাপক আকারে কাজ করবে। আমি মনে করি আমরা যে প্রাণ গ্রুপ, আমরা আমাদের প্রোডাক্টগুলোর ভিতরে কিন্তু অনেকগুলো প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের কিন্তু ক্যালসিয়াম থেকে বিভিন্ন রকমের ভিটামিন, জিঙ্ক অ্যাডেড আছে। এক্ষেত্রে যদি আমরা এই জাতীয় প্রোডাক্টগুলো কনজিউম করি, তাহলে করে কিন্তু আমাদের ইমিউনিটি প্রোডাক্ট মানে এই বুস্ট আপ হবে। আমরা কিন্তু কোভিডকে আরো বেশি করে প্রোটেক্ট করতে পারবো, আমরা ফাইট করতে পারবো কোভিডের সাথে। সেটা আমরা প্রত্যাশা করছি। একদম শেষের দিকে জানতে চাইবো, প্রসেস ফুড নিয়ে আপনারা কাজ করছেন, কিন্তু জানতে চাই যে এগ্রির কোন কোন সেক্টরে আসলে প্রসেস ফুড নিয়ে আপনারা কাজ করছেন, আরো কোন কোন সেক্টরে আসলে এই প্রসেস ফুড নিয়ে আসলে কাজ করা যায় এক্সপোর্টের জন্য? আমি যদি বলি যে আমরা এগ্রিকালচারের ক্ষেত্রে কিন্তু প্রায় 8-9টা ক্যাটাগরিতে কাজ করে থাকি। আমরা ডেইরি সেক্টর নিয়ে কাজ করি, আমরা ফ্রুট জুস বেভারেজ নিয়ে কাজ করে থাকি, আমরা বেকারি বিস্কিট ক্যাটাগরিতে কাজ করে থাকি, আমরা কনফেকশনারিতে কাজ করে থাকি, আমরা ব্যাপক আকারে রপ্তানি করে থাকি কিন্তু মশলা এবং অন্যান্য কুলিনারি প্রোডাক্টস। এছাড়াও কিন্তু আমরা এখন নতুনভাবে চাল, ডাল, এক্ষেত্রে কিভাবে ভ্যালুয়েট করা যায়, ভ্যালুয়েটেড চাল, ডাল এখানে নিয়ে আমরা কাজ করছি। এর পাশাপাশি আমরা এগ্রিকালচারাল এক্সটেনশন, বাংলাদেশে আপনি জানেন যে আমরা যে পটেটো উৎপন্ন করে থাকি তার স্টার্চ কন্টেন্ট কম থাকার ফলে কিন্তু এখানে আমরা এটা দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে পারি না, পটেটো চিপস তৈরি করতে পারি না, আমাদের বিদেশি ফ্রেঞ্চ ফ্রাই কনজিউম করতে হয়। আমরা এক্ষেত্রে কিন্তু নতুন একটা বীজ নিয়ে এসেছি বিদেশ থেকে, আমরা যেটা কৃষকদের সাথে কাজ করছি, আমরা ওই ভ্যারাইটির আলু উৎপন্ন করতে পারি, তাহলে কিন্তু আমরা বাংলাদেশি আলু দিয়ে ব্যাপক আকারে কিন্তু পটেটো চিপস তৈরি করতে পারবো, যেটা বিদেশেও রপ্তানি করা যাবে, দেশেও মার্কেটিং করা যাবে। এর পাশাপাশি আমরা এক্ষেত্রে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই প্রচুর পরিমাণ উৎপন্ন করে দেশে এবং বিদেশে দুই জায়গায় এটাকে কিন্তু মার্কেটিং করা সম্ভব। এর পাশাপাশি আমরা কাঁচাবাই নিয়ে কাজ করছি, দুধ নিয়ে কাজ করছি, কিভাবে দুধের প্রোডাকশন বাড়ানো যায়, কাঁচাবার প্রোডাকশন বাড়ানো যায়। আমরা কিন্তু বাংলাদেশে ওয়ান অফ দ্য লার্জেস্ট এগ কনজিউমার, প্রতিদিন আমরা প্রায় 6 লক্ষ পিস ডিম কনজিউম করে থাকি ফর আওয়ার বেকারি প্রোডাকশন। তো বাংলাদেশে কিভাবে ডিমের প্রোডাকশন আরো বৃদ্ধি করা যায়, এটা নিয়েও কিন্তু আমরা বিভিন্ন পোল্ট্রি ফার্ম, পোল্ট্রি এক্সপার্টদের সাথে কাজ করে যাচ্ছি। সেটাই আমরা প্রত্যাশা করব যে প্রসেস ফুডের হাত ধরে আমাদের এগ্রি সেক্টরে একটা বিপ্লব তৈরি হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, ইটিভির সকল দর্শকদেরকে ধন্যবাদ আমাদের এই কথা শোনার জন্য। প্রাণ গ্রুপের তরফ থেকে আবারও সবাই ধন্যবাদ। আপনারা ইমিউনিটি বুস্ট আপ করুন, দেশে কর্মসংস্থান তৈরি করেন, দেশীয় প্রোডাক্ট কনজিউম করেন। সবাইকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেশের প্রান্তিক ভূমি, কৃষি, অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা। দর্শক, এবার নিচে আরও একটা বিরতি, বেলা 2টা 35 মিনিটে আবার ফিরে আসবে বিজনেসে আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন।